হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে কারেন্ট ইলেকট্রিসিটি এই চ্যাপ্টার থেকে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করা ছিল নিট এবং জয়েন্টের জন্য, তার 5 নম্বর পার্টেতে তোমাদের এমটিজি বই থেকে যে 90 নম্বর কোশ্চেন আছে সেখান থেকে স্টার্ট করবো। কারণ এর আগের পার্টে অর্থাৎ 4 নম্বর পার্ট তোমাদের এমটিজি বই ভালো করে দেখে নাও। এমটিজি বইয়ে যে ফিজিক্সের এমটিজি 33 ইয়ার্স কোশ্চেন সলিউশন যে বই ছিল সে তার টোটাল 89 পর্যন্ত আমি অঙ্ক করে দিয়েছিলাম বা কোশ্চেনগুলো সলভ করে দিয়েছিলাম। আজকে 90 থেকে স্টার্ট করব। তো শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো 90 নম্বর কোশ্চেনে চলে আসি, আমরা ডাইরেক্ট কোশ্চেন সমাধান করবো এবারে। কোশ্চেন নাম্বার 90, ওকে, পেজ নাম্বার 24, এমটিজি ক্লাস 12 কারেন্ট ইলেকট্রিসিটি, পেজ নাম্বার 24, কোশ্চেন নাম্বার 90। ওকে, কোশ্চেন নাম্বার 90তে কী বলা যায় দেখো না, কনসিডার দ্য ফলোয়িং টু স্টেটমেন্ট। প্রথম এ স্টেটমেন্ট এ কী বলছে দেখো না, কার্চফস জাংশন ল ফলো ফ্রম দ্য কনজারভেশন অফ চার্জ। ওকে, নেক্সট বি বলছে দেখো না, কার্চফস লুপ ল ফলো ফ্রম দ্য কনজারভেশন অফ এনার্জি। তা দেখে নাও, এটা আমি তোমাদের থিওরিতেই বলেছিলাম, মানে বলা হচ্ছে কি কারেন্ট লকে বলে নোড অ্যানালিসিস, কার্চফস কারেন্ট ল বা কেসিএল। দেখে নাও কোশ্চেন নাম্বার 90। ওকে, কেসিএল আর কেভিএল, তাই না, দুটো ছিল কেভিএল, কেসিএল কেভিএল, কার্চফস কারেন্ট ল, কার্চফস ভোল্টেজ ল। একে লুপও বলা হয়, আর এটা নোড অ্যানালিসিস, লুপ অ্যানালিসিস, এটাকে বলা হয় কি লুপ অ্যানালিসিস। ওকে, লুপ অ্যানালিসিস, আর এটাকে বলা হয় কি নোড অ্যানালাইসিস। ওকে ওকে, এটা কি করে, এটা চার্জ কনজারভেশন অফ চার্জকে ফলো করে, কনজারভেশন অফ চার্জ অর্থাৎ আধান সংরক্ষণ সূত্র। ওকে, আধান সংরক্ষণ সূত্র মেনে চলে। আর এটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি, কনজারভেশন অফ এনার্জি, এনার্জিকে ফলো করে। ওকে, তাহলে এখানে কোশ্চেনটা ভালো করে বুঝে নাও। প্রথম স্টেটমেন্টটা কি বলছে, কার্চফস জাংশন ল, কার্চফ জাংশন ল, জাংশন মানে যে নোড অ্যানালিসিস, আর সেটা মানে কারেন্ট কেসিএল, কার্চফ জাংশন ল কেসিএল সেম। কার্চফ জাংশন ল ফলো ফ্রম দ্য কনজারভেশন অফ চার্জ, এটা অবশ্যই ট্রু, কারেক্ট এটা। আর বি কার্চফস লুপ ল ফলো ফ্রম দ্য কনজারভেশন অফ এনার্জি, এইটাও ট্রু, দুটোই কারেক্ট আছে। তাহলে এখানে অপশানগুলো দেখে নাও, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। অপশান এ, দেখেন কী বলছে, বোথ এ অ্যান্ড বি আর রং, এটা সম্পূর্ণ ভুল, এটা হবে না। অপশান বি, এ ইজ কারেক্ট অ্যান্ড বি ইজ রং, এটাও ভুল। অপশান সি, এ ইজ রং অ্যান্ড বি ইজ কারেক্ট, এটাও ভুল আছে কারণ কোনোটা রং নয়। অপশান ডিটা দেখে না, বোথ এ অ্যান্ড বি আর কারেক্ট, তাহলে এখানে সঠিক উত্তর হবে কি ডি, অপশান ডি, অপশান ডি বোথ, এটা ছিল এ, এটা ছিল বি। ওকে, এ স্টেটমেন্ট বি স্টেটমেন্ট, বোথ এ and B, okay, both A and B are correct. ওকে, দুটি সঠিক আছে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো, খুবই ইজি ছিল কোশ্চেনটা। নেক্সট আমরা যে কোশ্চেনটা সলভ করবো সেটা যে কি হুইস্টন ব্রিজ, হুইস্টন ব্রিজের উপর দেখ কোশ্চেন নাম্বার 94, কোশ্চেন নাম্বার 94 আমরা সলভ করবো। দেখে না কি আছে, হুইস্টন ব্রিজের উপরে আছে। আর যেটা 90 নম্বর কোশ্চেন বলে, এটা নিট 2010-এ পড়েছিল। ওকে, এটা নিট 2010। তোমরা পাশে প্রত্যেকটা কোশ্চেনের ইয়ার লিখে নেবে, যাদের কাছে বই নেই যে কোশ্চেনগুলো লিখে নেবে, যাদের কাছে বই যায় তারা তো তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেনটা কোন ইয়ারে দিয়েছে। নেক্সট হুইস্টন ব্রিজের উপর কোশ্চেন আছে 94 নম্বর কোশ্চেন। কোশ্চেনটা কী হচ্ছে, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য 4 আর্মস PQRS ইন এ হুইস্টন ব্রিজ আর 10 ohm, 30 ohm and 90 ohm respectively. The EMF and internal resistance of the cell are 7 volt and 5 ohms respectively. If the galvanometer resistance is 50 ohm, the current drawn from the cell will be. তাহলে ব্যাটারি থেকে কতটা কারেন্ট যাচ্ছে সেটা বের করতে হবে। আগে আমরা ছবিটা ড্র করি, কোশ্চেন আমি ডিটেলসে সহজ করে বাংলা ভাষায়, তোমাদের মাতৃভাষায় সহজ করে আমি বুঝিয়ে দেবো, যাতে করে উত্তরটা কী হবে যেটা তোমরা বুঝতে পারো। দেখো না কোশ্চেনটা কী বলেছে,
তাহলে কোশ্চেন নাম্বার 94। ওকে, এটা নিট হচ্ছে, নিট কত সালে দেখলাম, নিট 2013তে পড়েছিল। একটা হুইস্টন ব্রিজ আছে, ব্যাটারিটা আমি এদিকে দিচ্ছি, মানে রেজিস্ট্যান্সটা আমি ইন্টারনাল রেজিস্ট্যান্স এদিকে দিলাম। এটা হচ্ছে এ বি সি ডি, এটা পি কিউ আর এস। ওকে, এটা হুইস্টন ব্রিজ বলে দিয়েছে, এটা হচ্ছে গ্যালভানোমিটার। ওকে, গ্যালভানোমিটার। এখানে পি এর মান দেখে না, বলে দিয়েছে কি পি ইকুয়াল টু পি কিউ আর এস এর রেজিস্ট্যান্সটা বলে দিয়েছে। পি কিউ হচ্ছে 10 ওহম, 10 ওহম, কিউ হচ্ছে বলতে কেন 10 30 ওহম, আর 30 ওহম, এস কত বলে দেখেন 90 ওহম। এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স আমি ধরলাম, সেটাকে ধরলাম স্মল আর, ধরলাম স্মল আর ইকুয়াল টু 5 ওহম, 5 ওহম। আর ব্যাটারিটা কত ভোল্ট বলছে দেখুন 7 ভোল্ট, ভি ইকুয়াল টু 7 ভোল্ট। ওকে, বলে দিয়েছে। কোশ্চেনটা কী বলছে কেন, বলছে একটা হুইস্টন ব্রিজ আছে, পি কিউ আর এস প্রত্যেকটা রেজিস্ট্যান্স বলে দেওয়া আছে, ইভেন গ্যালভানোমিটারও রেজিস্ট্যান্স বলে দেওয়া আছে। জি ইকুয়াল টু কত দেখে নাও, গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স এখানে বলেছে কি 50 ওহম, গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স কত 50 ওহম বা 50 ওহম এখানে বলে দেওয়া আছে। কোশ্চেনটা হচ্ছে কি এখানে যে ব্যাটারি আছে, ব্যাটারি থেকে কতটা কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ কারেন্টটা কত হবে, এখানে ব্যাটারি থেকে কতটা কারেন্ট প্রবাহিত হবে সেই কারেন্টটা নির্ণয় করতে বলছে। ভালো করে দেখো না, বলছে একটা হুইস্টন ব্রিজ আছে, পি কিউ আর এস প্রত্যেকটা রেজিস্ট্যান্স বলে দেওয়া আছে, গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স বলে দেওয়া আছে, তার সঙ্গে ব্যাটারি কানেক্ট করা আছে, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স 5 ওহম, ব্যাটারি বিয়ে হচ্ছে 7 ভোল্ট। তাহলে এই ব্যাটারি থেকে কত কারেন্ট প্রবাহিত হবে সেই কারেন্টটা বের করতে হবে। খুবই সহজ। অপশানগুলো দেখে না কী কী দেওয়া আছে, আগে অপশানগুলো আমরা লিখে ফেলি। অপশান এ কী বলছে দেখেন 0.1 ওহম, 0.1 অ্যাম্পিয়ার। অপশান বি আছে 2.0 অ্যাম্পিয়ার। অপশান সি 1.0 অ্যাম্পিয়ার। অপশান ডি 0.2 অ্যাম্পিয়ার, 0.2 অ্যাম্পিয়ার। ওকে, এটাগুলো বলে দিয়েছি। তাহলে কীভাবে নির্ণয় করবে দেখে নাও, হুইস্টন ব্রিজ যখনই সমাধান করবে আগে দেখবে যে এটা নাল পয়েন্ট আছে কিনা। ওকে, নিষ্পন্দ বিন্দু পার নাল পয়েন্ট আছে কিনা, কীভাবে চেক করবো, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হলেই ব্যাস নাল পয়েন্ট। তাহলে আমরা পি বাই কিউ চেক করবো, পি বাই কিউ, তাহলে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। যদি এটা ইকুয়াল হয়ে যায় তাহলে এটা নাল পয়েন্টে আছে, তার মানে গ্যালভানোমিটারের কোনো প্রয়োজন হবে না তখন। তাহলে পি বাই কিউ দেখুন, পিটা কত হচ্ছে 10 বাই কিউটা কত 30, তাহলে কত হচ্ছে 1/3। ওকে, 1/3। আর বাই এস, আর এর মান কত 30, আর এসটা কত 90, 0 0 3 3 9, তাহলে এটা কত আছে 1/3। তাহলে এখান থেকে বোঝা গেল, তাহলে অতএব পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। তাহলে এই হুইস্টন ব্রিজ কিসে আছে, নিষ্পন্দ বিন্দুতে আছে, নাল পয়েন্টে আছে, তার মানে গ্যালভানোমিটারের আমার কোনো প্রয়োজন নেই, গ্যালভানোমিটারের আমার কোনো প্রয়োজন নেই। ওকে, গ্যালভানোমিটার দিয়ে তার মানে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তার মানে গ্যালভানোমিটার নেই, এখানে থাকা না থাকা সমান। তো দেওয়া আছে এখানে জাস্ট গুগলি টাইপের, জাস্ট কোশ্চেনটাকে মাইন্ডটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, যে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স দেওয়া আছে, কীভাবে ক্যালকুলেশন করবে, একটা গুগলি টাইপে বলে না সেরকম টাইপে দিয়েছে, কিন্তু এখানে গ্যালভানোমিটার ইউজ হবে না, কারণ আমরা যখনই হুইস্টন ব্রিজে প্রথমেই চেক করবো যেটা নাল পয়েন্টটা আছে কি না। তা দেখলাম যে এটা নাল পয়েন্টে আছে, তাহলে নিষ্পন্দ বিন্দুতে আছে। এবার খুব সহজে আমরা এর রোধগুলো বা এখান থেকে কারেন্ট প্রবাহটা নির্ণয় করতে পারবো। কীভাবে দেখে নাও, এটা কত বলেছিল, পিটা 10, এটা 30, এটা 30, এটা 90। দেখে নাও উপরটা কি আছে, উপরটা দেখে নাও, উপর দুটো রোধ কিসে আছে, শ্রেণী সমবায়। কারেন্টটা এখানে ডিভাইড হয়ে যাচ্ছে, এখান থেকে চলে আসছে, তাই না। তাহলে উপর দুটো কী আছে, শ্রেণী সমবায়, নিচে দুটো কিসে আছে, শ্রেণী সমবায়। তাহলে উপর দুটো রোধের যোগ আর নিচের দুটো রোধের যোগ, তাহলে কত হবে দেখে নাও। আমি এখানে একটু মুছে দিচ্ছি। দেখে নাও উপর দুটো রোধ যোগ করলে কত হবে, একে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে ইকুইভ্যালেন্টে কনভার্ট করে দেখে নাও,
উপরটা দেখে না 10 আর 30 40, এটা 90 আর 30 120, 40 ওহম 120 ওহম, এটা 5 ওহম, এটা হচ্ছে 7 ভোল্ট এখানে আই। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হচ্ছে দেখে নাও, তাহলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 40 ইন্টু 120 বাই 40 প্লাস 120, তাহলে কত হবে দেখে নাও 40 ইন্টু 120 বাই 40 আর 120 160 160, 0 0 কাটবে, 4 4 16, 4 3 12 30, দেখে নাও 4 3 12, 0 0 কাটলো, 4 4 16, 4 3 12 30, তাহলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 30 ওহম। তাহলে এটা কত পেলাম, এটা 30 ওহম পেলাম, তার সঙ্গে এটা 5 ওহম কি আছে শ্রেণী সমাবেশ আছে, অতএব বর্তনীর মোট রোধ টোটাল রেজিস্ট্যান্স কত হবে 30 প্লাস 5, দেখে না এখানে টোটাল থেকে কত পেলাম আমরা 30 ওহম, তাই না, দেখে না টোটাল থেকে কত পেলাম এটা 30 ওহম, আর এখানে কত আছে 5 ওহম, তাহলে কত হবে 35 ওহম, সেটাকে আমি 8 বললাম। তাহলে টোটাল সার্কিটের রেজিস্ট্যান্সটা পেয়ে গেলাম, বিভব দেওয়া আছে, তাহলে কারেন্ট বের করো কী হবে দেখে নাও, তাহলে অতএব I ইকুয়াল টু ভি বাই আর ড্যাশ, ভিটা কত আছে দেখে নাও 7/35, তাহলে 7 5 7কে 35, তাহলে 1/5, তাহলে একটা কাজ করে 2 দিয়ে গুণ করি 2 2, তাহলে উপরে হচ্ছে 2/10, তাহলে কত হবে 0.2 অ্যাম্পিয়ার। তাহলে অ্যান্সার কত 0.2 অ্যাম্পিয়ার, অপশান ডি, অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। দেখে নাও 0.2 অ্যাম্পিয়ার, খুবই সহজে দেখে নাও 7 আর 35, 5 7কে 35, 5 1/5 থাকলে আমরা ক্যালকুলেট করবো, ডাইরেক্ট হয়ে যাবে 2 দিয়ে গুণ করে দেবো, 5 2 10, উপরে 2, তার 2/10 হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখা যাক, নেক্সট কোশ্চেন কত আছে। নেক্সট এবার আমরা যে কোশ্চেন সমাধান করবো সেটা হচ্ছে কি কোশ্চেন নাম্বার 103 103। এবার আমরা কোশ্চেন সমাধান করব কোশ্চেন নাম্বার 103 নম্বর কোশ্চেন, মিটার ব্রিজের উপর, এটা আমরা হুইস্টন ব্রিজের উপর করলাম, এবারে মিটার ব্রিজের কোশ্চেনটা আমরা সমাধান করব। কি কোশ্চেনটা দেখে নাও 103 নম্বর কোশ্চেন কি বলছে, এ রেজিস্ট্যান্স ওয়্যার কানেক্টেড ইন দ্য লেফট গ্যাপ অফ এ মিটার ব্রিজ ব্যালেন্স এ 10 ওহম রেজিস্ট্যান্স ইন দ্য রাইট গ্যাপ at a point which divided the bridge wire in the ratio 3:2. If the length of the resistance wire is 1.5 meter, then the length of 1 ohm of the resistance wire is, খুবই সহজে দেখে নাও আমরা এটা খুবই সহজভাবে সমাধান করতে পারবো। মেনে সার্কিটটা একবার ড্র করলেই অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে। তাহলে কোশ্চেন নাম্বার 103 কি বলছে দেখ, কোশ্চেনটা নিট 2020-তে এসেছিল, নিট 2020-তে এসেছিল। কোশ্চেনটা কী বলতে দেখো, এ রেজিস্ট্যান্স ওয়্যার কানেক্টেড ইন দ্য লেফট গ্যাপ অফ এ মিটার ব্রিজ। একটা মিটার ব্রিজ আছে, আমরা মিটার ব্রিজ জানি কি কীরকম দেখতে হয়, এই হচ্ছে মিটার ব্রিজ। তাই না, এটা হচ্ছে মিটার ব্রিজ, 3টে পয়েন্ট থাকে। কি বলেছে দেখেন এখানে, বলছে কি এ রেজিস্ট্যান্স ওয়্যার কানেক্টেড ইন দ্য লেফট গ্যাপ অফ এ মিটার ব্রিজ। লেফট গ্যাপ মানে এদিকটা একটা রেজিস্ট্যান্স ওয়্যার কানেক্ট করা আছে, একটা ওয়্যার। ওকে, ডাইরেক্ট আমরা নাহলে এখান থেকে একটা তার দিয়ে দিলাম, এর সঙ্গে কানেক্ট করা আছে, লেফট গ্যাপে কানেক্ট করা আছে। ওকে, a gap of left gap of a meter bridge balance a 10 ohm resistance in the right gap at the point of, ওকে রাইট গ্যাপ 10 ওহম, এখানে একটা 10 ওহম রেজিস্ট্যান্স কানেক্ট করা আছে। ওকে, 10 ওহম রেজিস্ট্যান্স একটা কানেক্ট করা আছে। ওকে, 10 ওহম রেজিস্ট্যান্স একটা কানেক্ট করা আছে ইন দ্য রাইট গ্যাপ at a point which is divided the bridge wire in the ratio of 3:2। এই তারটাকে 3:2, ওকে 3:2-তে ডিভাইড করেছে। ওকে, 3:2 রেশিওতে ডিভাইড করে। ইফ দ্য লেন্থ অফ দ্য রেজিস্ট্যান্স ওয়্যার ইজ 1.5 মিটার, যদি এটা লেন্থ, এই যে
আমি ধরলাম এটা স্মল এল, এর লেন্থ স্মল এল ইকুয়াল টু 1.5 মিটার। ওকে ওকে 1.5 মিটার। ওকে দ্য লেন্থ অফ এ, এখানে কী বলছে, the length of the resistance wire is 1.5 meter, then the length of 1 ohm of the resistance wire is, তাহলে 1 ওহম রেজিস্ট্যান্সের দৈর্ঘ্যটা কত হবে? যদি এই লেফট গ্যাপে যেই তারটা দেওয়া আছে সেই তারটার জন্য, সেই তারটার দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার, তাহলে 1 ওহমের দৈর্ঘ্য কত হবে? ওকে এটা বলে দিই, দেখেন খুবই সহজ। আমরা দেখেন আমাদের মিটার বিজে কি জানতাম, মিটার বিজের হচ্ছে ইকুয়েশনটা কি ছিল, এটা দেখে নাও। এখানটা দেখে নাও, আমরা এটা নোন রেজিস্ট্যান্স, এটা আর রাখতাম, এটা হচ্ছে আননোন রেজিস্ট্যান্স, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এখানে গ্যালভানোমিটার দিয়ে যেখানে থাকতো, এটা হচ্ছে পি কিউ, এটা হচ্ছে আর, এটা এস, বা এটাকে এক্স দিতাম, তাই না, আর এস, পি কিউ আর এস। এটা আমরা হুইস্টন ব্রিজের সাপেক্ষে মিটার ব্রিজকে সাজিয়েছিলাম, তো এটা পি কিউ আর এস, সেখান থেকে আমরা পেয়েছিলাম কি পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, তাই না, এটা অ্যাট নাল পয়েন্ট এটাই ছিল। এবারে এখানে হচ্ছে কি আরটা কোনটা হচ্ছে, এটা হচ্ছে আর, তার মানে এইটা হচ্ছে আমি বলতে পারি তাহলে এটা আর, এটা এস। ওকে আর এস, এটা পি, এটা কিউ, পি বাই কিউ। তাহলে এখানে বলে দিতে কেন, কোশ্চেনে বলেছে 3:2, ওয়ার্ডটাকে কত অনুপাতে ভেঙে 3:2, তার মানে পি বাই কিউ ইকুয়াল টু 3/2, এটা কোশ্চেনে বলে দিতে কেন, খুবই সহজভাবে পি বাই কিউ। আর এখানে এসটা কত বলে দিতে কেন, এস ইকুয়াল টু 10 ওহম। তাহলে কী বের করতে হবে, আর এর রেজিস্ট্যান্সটা কত সেটা বের করবো। তাহলে এখানে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, তাহলে বা আর ইকুয়াল টু পি বাই কিউ ইন্টু এস, তাহলে পি বাই কিউ 3/2 ইন্টু এসটা কত দেখে নাও, এসটা হচ্ছে 10, তাহলে 5 দিয়ে কারো 5 2 10, 3 5 15 তাহলে 1.5 মিটার তারের রোধটা কত পেলাম আমরা, 15 ওহম। ভালো করে বুঝে নাও ব্যাপারটা, খুবই সহজ আছে। আমার মিটার ব্রিজের যে ইকুয়েশন ছিল, নর্মালি হুইস্টন ব্রিজের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা আমরা এখানে ব্যবহার করবো, কারণ হুইস্টন ব্রিজের সাপেক্ষে, হুইস্টন ব্রিজের বলতে পারি যে আপডেটেড ভার্সন, হুইস্টন ব্রিজের আপডেট ভার্সন হচ্ছে মিটার ব্রিজ। তাহলে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস আমরা নাল পয়েন্টে জানি। পি বাই কিউটা কী ছিল, এটা ওয়ারটা যে 100 সেন্টিমিটার বা 1 মিটার যে লম্বা তার, সেটা আমরা পি কিউ নিয়েছিলাম। এখানে গ্যালভানোমিটার যেখানে টাচ করবে সেটাকে সি বলেছিলাম, এটাকে ডি বলেছিলাম, তাহলে এই দিকেরটা পি, এটা কিউ হবে। ওকে এবার পি বাই কিউ কত অনুপাতে হয় 3:2, তাহলে পি বাই কিউ ইকুয়াল 3/2, তাহলে আমরা পি বাই কিউ করে আর বাই এস, এখান থেকে আমরা আর এর মানটা বের করলাম। এবার দেখুন এই যে রেজিস্ট্যান্স, তাহলে আমি বলতে পারি কি যে 15 ওহম রেজিস্ট্যান্স কত দৈর্ঘ্য তার, 1.5 মিটার। ভালো করে দেখে নাও, আমরা 1.5 মিটার তারের দৈর্ঘ্য রোধ কত পেলাম, 15 ওহম। ভালো করে বুঝে নাও কনসেপ্টটা, 1.5 মিটার তারটা রোধ কত পেলাম, 15 ওহম। তাহলে 1 ওহমের রোধ কত হবে, 1.5/15। ওকে তাহলে আমরা একটা কাজ করে দশমিক তুলে দিলাম, এখানে 10 বসালাম, 15 তাহলে হচ্ছে কত 1 × 10⁻⁻1 মিটার। তা দেখো না, তাহলে 1 ওহমের রেজিস্ট্যান্স কত পেলাম, এখান থেকে 1 ওহমের রেজিস্ট্যান্স 1 × 10⁻1 মিটার। এখানে অপশানগুলো কী দিয়ে দেখে নাও, অপশানগুলো ছিল অপশানগুলো দেখে নাও কী ছিল, অপশানে ছিল কি 1.0 × 10⁻2 মিটার, অপশান বি 10⁻2 মিটার, অপশান বি হচ্ছে 1.0 × 10⁻1 মিটার, অপশান সি কী ছিল দেখো 1.5, ওকে 1.5 × 10⁻1 মিটার, অপশান ডি ছিল 1.5 × 10⁻2 মিটার। তা দেখে নাও এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে দৈর্ঘ্যটা কত পেলাম দেখে নাও 1 × 10⁻1 মিটার, তার মানে হচ্ছে অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। ওকে দেখে নাও তাহলে কী হয়, মেন হচ্ছে এই অঙ্কটা কনসেপ্টের উপর বেস করেছিল, কনসেপ্টটা বারবার বলছি, কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করো, কি বলেছে আমাকে কি বের করতে হবে, যেদিকে ইচ্ছা ঘুরিয়ে দিতে পারে, কোনো সমস্যা নেই, মেন বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমরা খুব সহজে সেটা বের করতে পারবো। এখানে বলেছে কি 1 ওহম যে তারটা কানেক্ট করা হয়েছিল 1.5 মিটার যে তার কানেক্ট করা হয়েছে, তার 1 ওহম রোধের দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা প্রথম কি 1.5 মিটার রোধ নির্ণয় করে কী হবে, ব্যালেন্সিং পজিশানে যেটা বলে দিচ্ছে, তাহলে আর এর রোধ বের করলাম, তাহলে আর এর তাহলে আর এর আবার দৈর্ঘ্য ছিল কি 1.5 মিটার, তাহলে 15 ওহম রোধ কার কত দৈর্ঘ্যর 1.5 মিটারের, তাহলে 1 ওহম রোধ কত দৈর্ঘ্য হবে সেটাকে ভাগ করে দিলে যাবে। ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট
নেক্সট কোশ্চেন যেটা সমাধান করবো সেটা হচ্ছে কি কোশ্চেন নম্বর 104 104 নম্বর কোশ্চেনটা দেখো না কি আছে। দ্য মিটার ব্রিজ শোন ইন দ্য ব্যালেন্স পজিশন উইথ P by Q equal to L1 by L2. If we now interchange the position of galvanometer and cell, will the bridge work? ব্রিজটা কি কাজ করবে? If yes, what will be the balance condition? ওকে, আমি ছবিটা আগে আঁকি, তারপরে কোশ্চেনটা আমি তোমার ডিসকাস করে দিচ্ছি। পুরো কনসেপ্টের উপরে কোশ্চেন আছে, এটা কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। কোশ্চেন নাম্বার 104, ইয়ার দেখে না কত ইয়ারে পড়েছিল, এটা নেট 2019-এ পড়েছিল। ফিগারটা দেখাচ্ছি কেমন আছে। ওকে, এটা দেওয়া আছে এখানে PQ, এখানে একটা ওয়্যার দেওয়া আছে। ওকে, এবার ওয়্যার দেওয়া আছে, তারপরে দেখে নাও এখানে একটা ব্যালেন্সিং পজিশন দিয়ে দিয়েছে L1 L2 P, এটা Q, ওখানে ব্যাটারি। ওকে, এটা হচ্ছে গ্যালভানোমিটার, এখানটায় গ্যালভানোমিটার, অর্থাৎ মিটার ব্রিজটাকে এভাবে দিয়েছে। এটা PQ নাম দিয়েছে, কিন্তু আমরা মিটার ব্রিজে কী দিয়েছিলাম, এটা হচ্ছে RS, তাই না, RS। কোশ্চেনটা কী বলছে দেখে নাও, কোশ্চেনটা বলা আছে এখানটায়, কোশ্চেনটা আমি বলেছি দেখে নাও। কোশ্চেনটা কী বলছে, দ্য মিটার ব্রিজ শোন ইন দ্য ব্যালেন্স পজিশন উইথ P by Q ইকুয়াল টু L1 by L2। তাহলে P by Q ইকুয়াল টু, এখানে হচ্ছে P by Q ইকুয়াল টু L1 by L2। ওকে, L1 by L2 এখানে বলে দিচ্ছে। ওকে, P by Q, ইফ উই নাও ইন্টারচেঞ্জ দ্য পজিশন অফ গ্যালভানোমিটার অ্যান্ড সেল, উইল দ্য ব্রিজ ওয়ার্ক। তার মানে আমরা যদি এই গ্যালভানোমিটার আর এই সেলটাকে ইন্টারচেঞ্জ করে দিই, অর্থাৎ কেমন, কোশ্চেনটা কেমন ছবি বের করতে বলছে দেখে নাও। ছবিটা বলছে তার মানে কি, যদি আমার লেন্সটাকে উপরে দিয়ে দিই আর আর এই ব্যাটারিকে নিচে দিয়ে দিই, দেখে নাও এই ব্যাটারিটাকে এখানে দিলাম আর এই ওয়্যারটাকে উপরে দিলাম, মাঝখানে যেমন ছিল সেমন রেজিস্ট্যান্সও থাকবে। ওকে, যেমন ছিল তেমন এটা থাকবে, আর এখান থেকে তাহলে ব্রিজ কি ওয়ার্ক কাজ করবে? তাহলে দেখে কি মনে হচ্ছে, দুটো সার্কিট সিমিলার সার্কিট, সিমেট্রি, তাই না, সেম টু সেম, কোনো যায় আসে না। এই তারটাকে উপরে তুলে দাও, এটাকে নিচে নেওয়া, কোনো যায় আসে না, অবশ্যই এই ব্রিজটা কাজ করবে। ওকে, তাহলে এটা অবশ্যই ইয়েস হবে। দেখে নাও, তাহলে যদি বলে এই ব্রিজটা কি কাজ করবে, অবশ্যই ইয়েস, অবশ্যই কাজ করবে, কারণ সেম আছে, PQ রেজিস্ট্যান্স সবে আছে, শুধু ব্যাটারিকে এই দেখে না এই বাহুটাকে নিচে নামিয়ে এই বাহুটাকে উপরে তুললাম, কী যায় আসে, একই জিনিস হবে, তাই না। আগে গ্যালভানোমিটার এখানে ছিল, গ্যালভানোমিটার এখানে আসবে, তাহলে একই জিনিস হবে, অবশ্যই ব্রিজটা কাজ করবে। নেক্সট কোশ্চেনে ইফ ইয়েস, তাহলে অপশান কোনটা সঠিক হবে, এখানটায় কোন অপশানটা সঠিক হবে দেখে নাও। অপশানগুলো রেখে দিচ্ছি দেখে নাও। অপশান এ, অপশান এ হলে দেখে নাও ইয়েস হলে বলছে কি P by Q equal to L1 L2 minus L1 L2 minus L1 by L2 plus L1. Option B no. Okay, no null point. Okay, no null point, অর্থাৎ এখানে কোনো নাল পয়েন্ট পাওয়া যাবে না বলছে এই ক্ষেত্রে। সি ইয়েস, P by Q equal to L2 by L1. অপশান ডি ইয়েস, কী বলছে দেখো, P by Q equal to L1 by L2। এখানে দেখে নাও নাল পয়েন্ট কখন সরে যায়, প্রথম তো ইয়েস হবে, অর্থাৎ অপশান ডি হবে না। এবারে আমরা P by Q এর অনুপাতটা কী বের করতে না, আমাদের যে P by Q, যে আমরা যে থিওরি যেগুলো পড়েছিলাম, P by Q এই অনুপাতটা কখন পরিবর্তন হয়, যখন আমরা রেজিস্ট্যান্স চেঞ্জ করি। হয় রেজিস্ট্যান্স পরিবর্তন করলে, পরিবর্তন মানে কি, হয় বাড়ালাম নালে কমালাম, আর এস এর মান হয় বাড়ালাম নালে কমালাম, তাই না।
হয় রেজিস্ট্যান্স বাড়িয়েছি বা কমিয়েছি, তখন নাল পয়েন্ট পজিশনটা চেঞ্জ হয়ে যায়। বা ব্যাটারি, যে ব্যাটারিটা কানেক্ট করি সে ব্যাটারি বেশি লাগালাম, তার পাওয়ার বাড়ালাম বা কমালাম, এক্ষেত্রে নাল পয়েন্ট চেঞ্জ হবে। যদি এইগুলো কোনো পরিবর্তন না করি, জাস্ট ইন্টারচেঞ্জ করি, তাহলে নাল পয়েন্টের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে দেখুন আমরা এক্ষেত্রে কী করেছিলাম, যা ব্যাটারি ছিল সেই ব্যাটারি রেখেছি, ব্যাটারি কোনো পরিবর্তন করিনি, জাস্ট ওয়্যারটার ইন্টারচেঞ্জ করেছি। তাহলে ইন্টারচেঞ্জ করলে নাল পয়েন্টের কখনোই হেরফের হবে না। অর্থাৎ যেই বিন্দুতে নাল পয়েন্ট তৈরি হয়েছিল সেই বিন্দুতেই হবে, সেখানে কোনো সমস্যা হবে না। অর্থাৎ আমার নাল পয়েন্ট পজিশন সেম থাকবে। অর্থাৎ অপশান ডি ইজ রাইট অ্যান্সার। ইয়েস হবে P/Q = L1/L2। অর্থাৎ প্রথম সার্কিটের ক্ষেত্রে, প্রথমটার ক্ষেত্রে নাল পয়েন্ট যেখানে ছিল, এই ক্ষেত্রেও P/Q = L1/L2 হবে, সেম হবে, কোনো পরিবর্তন হবে না। কারণ কি, আমরা কোনো জিনিসের পরিবর্তন করিনি, ইন্টারচেঞ্জ করেছি। মানে এখানে কি না ইনক্রিজ করেছি না ডিক্রিজ করেছি, এখানে শুধু কী করেছি, ইন্টারচেঞ্জ করেছি। সেজন্য ইনক্রিজ বা ডিক্রিজিং করলে নাল পয়েন্টটা সরে যায়, কিন্তু যদি আমরা ইন্টারচেঞ্জ করি সেখানে নাল পয়েন্টের কোনো পরিবর্তন হবে না। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন হচ্ছে কি 105 নম্বর কোশ্চেন। কোশ্চেনটা খুবই সুন্দর কোশ্চেন আছে। কি বলেছে দেখো কোশ্চেনটাই, দ্য রেজিস্ট্যান্স ইন দ্য টু আর্মস অফ দ্য মিটার ব্রিজ আর 5 ohm and R ohm respectively. When the resistance R is shunted with an equal resistance, the new balance point is at 1.6 L1. The resistance R is, খুবই সুন্দর কোশ্চেন আছে। দেখো সার্কিটটা আমি প্রথম ড্র করছি, সার্কিটটা কেমন আছে। কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং আছে, কোশ্চেনটা দেখে নাও। কোশ্চেন নাম্বার 105। ওকে, কোশ্চেন নাম্বার 105। সার্কিটটা কী বলছে দেখো, সার্কিটটা আমি প্রথম দেখে দিই। এখানে চাবি দেওয়া আছে, আমি চাবিটা এখানে আঁকছি না, ডাইরেক্ট ছবিটা আঁকছি, দেখে নাও। এটা দেওয়া আছে, তারপরে এখানে ওকে, আর এখানটা দেখে নাও একটা গ্যালভানোমিটার আছে, এখানে একটা আছে। ওকে, এই অবস্থায় আছে। তাহলে এখানটায় কী বলে দেখে নাও, এখানটায় ব্যাটারিটা এখানে কিছু বলে দেয়নি, 5 ohm, এটা R, এটা L1, এটা 100 - L1, 100 - L1 এটা বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখে নাও, এখান থেকে আমরা ডাইরেক্টলি বলবো কি, যে P/Q = R/S, এটা R, এটা S, তাই না। P/Q = R বলতে কত আছে দেখে নাও, 5/R। ওকে, যেহেতু এখানে R বলেছে, S এর ভ্যালু R, তাহলে এখান থেকে বলতে পারি P/Qটা কত আছে দেখে নাও। তাহলে L1/100 - L1 = 5/R। এটাকে আমি 1 নম্বর দিলাম। ওকে, এটা বলছে। এবারে বলছে কোশ্চেনটা বলছে কি, এটা প্রথম কন্ডিশন আছে, তারপরে বলছে যদি এর সঙ্গে প্যারালালি এই আর ক্যাপিটাল রোধের সঙ্গে প্যারালালি যদি আর রোধই যদি আমি রাখি, সেক্ষেত্রে আমার নাল পয়েন্টটা সরে গেছে, কোথায় হয়েছে বলছে দেখে নাও। তাহলে এখান থেকে নেক্সট, এটা 1 নম্বর সার্কিট। 2 নম্বর সার্কিটটা কী বলেছে দেখে নাও, যদি ওকে, এটা আচ্ছা নেক্সট সার্কিট, দ্বিতীয় সার্কিটটা, এটা 5 ohm যেমন ছিল 5 ohm আছে, এটা R আছে, এখানেও R আছে। ওকে, এটা হচ্ছে 1.6 L1, তাই এটা কত হবে 100 - 1.6 L1। কোশ্চেনটা দেখে নেবেন, কোশ্চেনটা আমি ডিটেলসে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দ্য রেজিস্ট্যান্স ইন দ্য টু আর্মস অফ মিটার ব্রিজ আর 5 ohm অ্যান্ড R। ওকে, 5 ohm অ্যান্ড R, অর্থাৎ দুটি বাহুতে একটাতে 5 ohm রোধ আছে, একটাতে R রোধ আছে। ওকে, বলেছে when the resistance R is shunted, যখন এই R রোধটা এই R এর shunted with an equal resistance, তাহলে যদি আমি R কে R এর সঙ্গে শান্ট করি, তাহলে সেক্ষেত্রে দ্য নিউ ব্যালেন্স পয়েন্ট ইজ অ্যাট 1.6 L1। ওকে, 1.6 L1, তাহলে নতুন যে ব্যালেন্সিং
পজিশানটা হবে সেটা এখান থেকে চেঞ্জ হয়ে 1.6 L1 হবে। দ্য রেজিস্ট্যান্স আর ইজ, তাহলে আর এর মান কত হবে সেই মানটা বের করতে বলেছে দেখে নাও। তাহলে কোশ্চেনটা আশা করি বুঝতে পারছো। আর একবার ভালো করে বলে দিচ্ছি দেখে নাও। প্রথম অবস্থায় যখন একটা মিটার ব্রিজের এইদিকে 5 ওহম রেজিস্ট্যান্স আছে, এখানে আর রোধ আছে, এবং তখন ব্যালেন্সিং পয়েন্ট পেয়েছিল এখানে L1, এখানে 100 মাইনাস L1, কারণ টোটাল এই তারটার দৈর্ঘ্য কত আছে, টোটাল হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে L1 আর বাদ বাকিটা কী ছিল 100 মাইনাস L1। তা সেক্ষেত্রে আমরা নাল পয়েন্টটা বের করেছিলাম, এটা সমীকরণ এটা পেয়ে গেছি। নেক্সট কী বলেছে দেখো, পয়েন্টটা বলছে যদি আমি এই আর এর রোধের সঙ্গে যদি আর এর রোধই এক সেম রোধ বা ইকুয়াল রেজিস্ট্যান্স যদি শান্ট করি বা প্যারালাল কম্বিনেশন করি, তখন কিছু নাল পয়েন্ট বা ব্যালেন্সিং পয়েন্টে চেঞ্জ হয়ে গেছে। আমি বললাম কি না, রেজিস্ট্যান্স ইনক্রিজ বা ডিক্রিজ করে ব্যালেন্সিং পয়েন্টে চেঞ্জ হয়ে যায় বা নাল পয়েন্টটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে কী হয়েছে দেখুন, এখন যে নতুন হচ্ছে 1.6 L1, বাদ বাকিটা হচ্ছে কি 100 মাইনাস 1.6 L1। এটা বলে দেয়নি আমি, তবে লিখলাম এটা 1.6 L1 হলে এটা 100 মাইনাস 1.6 L1 হবে। তাহলে আর এর ভ্যালু কত হবে, এই আরটার মান কত হবে? অপশানগুলো দেখে কী কী বলেছে, অপশানগুলো আমি এখানে লিখে দিচ্ছি। অপশান এ বলছে দেখে নাও, অপশান এ হচ্ছে 10 ওহম। অপশান বি বলছে দেখে নাও 15 ওহম। অপশান সি 20 ওহম। অপশান সি 20 ওহম। অপশান ডি 25 ওহম। অপশান ডি 25 ওহম। ওকে, এইগুলো বলেছে। তার সঠিক উত্তর কোনটা হবে দেখে নাও। তাহলে এখান থেকে আমি প্রথম এই কোয়েশ্চেনটা পেলাম। দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম, দ্বিতীয় ক্ষেত্রে আমরা কী পাবো এই কোয়েশ্চেনটা দেখে নাও। এক্ষেত্রে কত আছে দেখে নাও, P/Q অনুপাত 1.6 L1, এটা হচ্ছে এটা হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় বর্তনীর জন্য তাহলে কী হবে, P/Q 1.6 L1 বাই 100 মাইনাস 1.6 L1 ইকুয়াল টু 5 বাই এই টোটাল এর ইকুয়াল রেজিস্ট্যান্সটা কত দেখে নাও, R/2, তাই না? সেম রেজিস্ট্যান্স প্যারালাল কম্বিনেশন হলে তার অর্ধেক হয়, অর্থাৎ R/2। এটা হচ্ছে কি R/2। ওকে, এটা হচ্ছে R/2। এবার দেখো না এটা কীভাবে সমাধান করবো, একটা কাজ করি, আমাকে তো L1 বের করতে হবে, এটাকে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 ডিভাইডেড বাই 2 করি। তাহলে বলতে চাচ্ছি 1 ডিভাইডেড বাই 2, 1 আর 2 সমীকরণ যদি ভাগ করি কী পাবো দেখে নাও। তাহলে L1 বাই 100 মাইনাস L1 ডিভাইডেড বাই 1.6 L1 ডিভাইডেড বাই 100 মাইনাস 1.6 L1 ইকুয়াল টু, প্রথমে আমরা L1 বের করব, তারপর সেখান থেকে আমরা R বের করব। 5 বাই R ডিভাইড বাই 5 বাই R/2। এবার দেখেন এটা খুবই সহজে সমাধান হয়ে যাবে। তো আমরা দুটোকে ভাগ করে দিলাম। এবার এটাকে দেখেন সমাধান করব আমরা। এখান থেকে প্রথমে আমরা কী বের করব, সেখান থেকে প্রথমে L1টা বের করব। তাহলে L1টা কীভাবে বের করে দেখে নাও। তাহলে এটাকে যদি L1, তাহলে পাচ্ছি কি, বা L1 বাই 100 মাইনাস L1 ইন্টু এটা উপরে উঠে যাবে 100 মাইনাস 1.6 L1 বাই L1 1.6 L1। ওকে, ইকুয়াল টু এখান থেকে নাও 5 বাই R ইন্টু এইটা উল্টে যাবে উপরে, তাহলে R/2 বাই 5, 5 কাটবে, আর কাটবে, তাহলে 1/2 থাকবে। এখানটায় L1 কাটবে, তাহলে বলতে পারি 100 মাইনাস 1.6 L1 বাই 100, ওকে, 100 মাইনাস L1 ইন্টু 1.6 ইকুয়াল টু 1/2। ওকে, এখানে পেলাম 1/2। তাহলে এখান থেকে খুবই সহজে আমরা L1টা বের করতে পারবো। সেটা কীভাবে দেখে নাও। তাহলে বা যদি আমরা কোনাকুনি করে 2 দিয়ে 200 মাইনাস, তাহলে 16 দুগুণে 32, 3.2 L1 ইকুয়াল টু 16 দিয়ে 1.6 আর 100 গুণ করলে 160 মাইনাস L সঙ্গে গুণ করলে 1.6 L1। ওকে, এটা তাহলে একটা কাজ করছে, বা 200 মাইনাস 160 ইকুয়াল টু মাইনাস 3.2 করে দিয়ে গেলে প্লাস 3.2 L1 মাইনাস 1.6 L1। তাহলে এটা বিয়োগ করলে কত দেখো, 3.2 1.6, 6 থেকে কয়টা 12, 6 হবে 0.231। ওকে, 1.6 দেখে নাও, 16 দুগুণে 32, তাহলে 1.6ই হবে। তাহলে বা এখানে কত হচ্ছে 40 ইকুয়াল টু 1.6 L1। তাহলে বা L1 ইকুয়াল টু 40 বাই 1.6, তাহলে পয়েন্ট তুলে দিলাম, এখানে 10 বসালাম। তাহলে দেখে নাও 4 দিয়ে কাটলে
দেখো 4 4 4 1 4 4 4 16। ওকে, তাহলে দেখো 100 হচ্ছে 4 পয়সা 100, তাহলে L1 ইকুয়াল টু 25 সেন্টিমিটার। তাহলে দেখুন আমরা L1 ইকুয়াল টু 25 সেন্টিমিটার পেয়ে গেছি। এবার খুব সহজে আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। প্রথম সমীকরণটা আমার কী ছিল দেখো না, প্রথম সমীকরণটা ছিল কি L1 বাই 100 মাইনাস L1 ইকুয়াল টু 5/r, তাই না, এটা ছিল। তাহলে L এর মান কত, L1টা কত 25 ছিল, তাহলে 25 বা 25 বাই এখানে কত হবে 100 থেকে 25 বিয়োগ করলে 75 ইকুয়াল টু 5/r, তাহলে বা r ইকুয়াল টু 75/25 ইন্টু 5, তাহলে 5 3 পয়সা 3 পয়সা 75, 3 5 15, তাহলে r ইকুয়াল টু 15 ওহম। তাহলে আর এর মান কত 15 ওহম। অপশান বি ইজ রাইট অ্যান্সার, অপশান বি ইজ রাইট অ্যান্সার। তাহলে দেখে না কী করলাম, প্রথম যে ব্যালেন্সিং পজিশন বলছে সেখান থেকে সমীকরণ বের করব, দ্বিতীয় কেস যেটা বলছে সেখান থেকে সমীকরণ বের করবো, দুটো সমাধান করে নাল পয়েন্টটা L1টা বের করবো, বের করার পর যে কোনো একটা সমীকরণের মান বসিয়ে দিলে আর এর মান খুব সহজেই বেরিয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন যেটা সমাধান করবো সেটা হচ্ছে কি 107 নম্বর কোশ্চেন, আর এই কোশ্চেনটা 2014-তে এসেছিলো, নিট 2014-তে। ওকে, এই কোশ্চেনটা এসেছিলো। নেক্সট কোশ্চেন যেটা সমাধান করবো সেটা হচ্ছে 107 নম্বর কোশ্চেন। কোশ্চেনটা কী বলেছে দেখে না, এটা থিওরিটিক্যাল কোশ্চেন আছে, খুবই সহজ। এ পোটেনশিওমিটার ইজ অ্যান অ্যাকুরেট অ্যান্ড versatile device to make electric measurement of EMF because the method involves, okay, the method involves কোশ্চেনটা দেখেন আরও ভালো করে বলে দিতে না, এ পোটেনশিওমিটার ইজ অ্যান অ্যাকুরেট অ্যান্ড ভার্সাটাইল, অর্থাৎ এটা পোটেনশিওমিটার দ্বারা আমরা খুব অ্যাকুরেটভাবে আমরা বিভব নির্ণয় করতে পারি। কারণ দেখেন এখানে কী বলছে দেখে নাও, ওকে, এখানে বলছে যে ডিভাইস টু মেক ইলেকট্রিক মেজারমেন্ট অফ ইএমএফ, তাহলে এখান থেকে আমরা খুব সহজে একদম অ্যাকুরেটভাবে ইএমএফ বা তড়িৎচালক বলটা মেজারমেন্ট করতে পারি। কারণ দেখুন বিকজ দ্য মেথড ইনভলভস, কারণ হচ্ছে কি এখানে যে মেথডটা যে কনসেপ্টটা ব্যবহার করা সেটা হচ্ছে কি অপশান এ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, ওকে, অপশান বি এ কন্ডিশন অফ নো কারেন্ট ফ্লো থ্রু দ্য গ্যালভানোমিটার, অপশান সি এ কম্বিনেশন অফ সেল গ্যালভানোমিটার অ্যান্ড রেজিস্ট্যান্স, অপশান ডি সেলস। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হবে কি অপশান বি এ কন্ডিশন অফ নো কারেন্ট ফ্লো থ্রু দ্য গ্যালভানোমিটার। এখানে গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, এই কন্ডিশন ধরার জন্য এটা সবথেকে ভালোভাবে বা অ্যাকুরেটভাবে তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স নির্ণয় করা যায়। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কী হবে অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট 108 নম্বর কোশ্চেনটা। এই কোশ্চেনটা কী বলে দেখে নাও, এ পোটেনশিওমিটার ওয়্যার ইজ 100 centimeter long and a constant potential difference is maintained, okay, across it. Two cell are connected in series first to support one another and then the opposite direction. The balance point are obtained at 50 centimeter and 110 centimeter from the positive ends of the wire. In the two cases the ratio of EMF is, খুবই সুন্দর কোশ্চেন বলে দেখে নাও। কোশ্চেনটা আমি তোমার ডিটেলসে বোঝাচ্ছি কি বলেছে। কোশ্চেন নাম্বার 108, ওকে, কোশ্চেন নাম্বার 108 এটা এসেছিল 2016-তে, নেট 2016-তে এসেছিল। কোশ্চেনটা কী বলছে আরেকবার ভালো করে বুঝিয়ে দিতে দেখে নাও। বলছে এ পোটেনশিওমিটার ওয়্যার ইজ 100 সেমি লং, একটা 100 সেন্টিমিটার লং একটা ওয়্যার আছে, ওকে, 100 সেন্টিমিটার একটা লং পোটেনশিওমিটার ওয়্যার আছে, ওকে, অ্যান্ড এ কনস্ট্যান্ট পোটেনশিয়াল ডিফারেন্স ইজ মেনটেন অ্যাক্রস, তাহলে এটা কনস্ট্যান্ট পোটেনশিওমিটার বা একটা ধ্রুবক বিভব একটা মেনটেন রাখে এখানটায়। টু সেল আর কানেক্টেড ইন সিরিজ ফার্স্ট টু সাপোর্ট ওয়ান অ্যানাদার, প্রথম হচ্ছে কি একটা দুটো ব্যাটারিকে সিরিজ কম্বিনেশন রাখা হয়েছে, সিরিজ মানে হচ্ছে কি এরকমভাবে, ওকে, তার প্রথমটা কী বলছে তাহলে টু সেল আর কানেক্টেড সিরিজ ফার্স্ট টু সাপোর্ট ওয়ান অ্যানাদার, একে অপরকে সাপোর্ট করে ধরে, এটা হচ্ছে সিরিজ কম্বিনেশন। আমি ধরলাম এটাকে E1, এটা হচ্ছে E2, ওকে, তাহলে এখানে টোটাল ইএমএফ কত হবে E1 প্লাস E2, ওকে, সিরিজের জন্য। আর পরেরটা কী বলছে দেখে নাও, দ্য, ওকে, টু সাপোর্ট ওয়ান অ্যানাদার অ্যান্ড দেন ইজ অপোজিট ডাইরেকশান, ওকে, তারপরে কি আর একটা কেস হচ্ছে কি অপোজিট ডাইরেকশান, একটাকে এইভাবে আর একটাকে
এইভাবে। ওকে, তাহলে হচ্ছে E1 E2, তাহলে এখানে মাইনাস হবে E1 মাইনাস E2, এখানে রেজাল্টেন্ট ইএমএফ কী হবে, দুটোর মাইনাস, কারণ অপোজিট ডাইরেকশান আছে। তারপরে বলছে দেখে নাও, দ্য ব্যালেন্স পয়েন্ট আর অবটেন অ্যাট 50 সেন্টিমিটার অ্যান্ড 10 সেন্টিমিটার ফ্রম দ্য পজিটিভ এন্ড অফ দ্য ওয়ার ইন দ্য টু কেসেস। ওকে, দ্য রেশিও অফ ইএমএফ ইজ, তাহলে E1 ডিভাইড বাই E2, এদের অনুপাত কত হবে। ওকে, তাহলে এখানে আমি ধরবো কি, প্রথমে হচ্ছে দেখেন 50 সেন্টিমিটারে ব্যালেন্স পাওয়া গেছিলো, ব্যালেন্স হয়েছিল, তারপর দেখেন কত 10 সেন্টিমিটার, তাই না, 10 সেন্টিমিটারে ব্যালেন্স হয়েছিল। তাহলে প্রথমে আমরা কি পোটেনশিয়াল ডিফারেন্স পার ইউনিট লেন্থটা বের করবো বা পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা বের করতে হবে। এখানে আমার ধরে নিতে হবে, এখানে লিখতে হবে ধরি বা লেট পোটেনশিয়াল ডিফারেন্স পার ইউনিট লেন্থ, ওকে, লেন্থ অফ দ্য পোটেনশিওমিটার, পোটেনশিওমিটার কী হয় সেটাকে আমি ধরলাম কে, ধরলাম ওকে কে। তার ফার্স্ট কেস, প্রথম কেসটা যেন কেস 1, ওকে, প্রথম কেসটা যেন E1 প্লাস E2, কারণ কি দুটো সিরিজ কম্বিনেশন ছিল, সিরিজ কম্বিনেশন তার টোটাল ইএমএফ কি যোগ হবে। সেই ক্ষেত্রে ব্যালেন্সিং পয়েন্ট কত পেয়ে গেছিল দেখুন 50 সেন্টিমিটার। তাহলে 50 সেন্টিমিটারে প্রথমে আমরা ব্যালেন্স পয়েন্ট পেয়েছিলাম, অর্থাৎ নাল পয়েন্টটা ভালো করে বুঝে নাও, আমরা নাল পয়েন্ট পেয়েছিলাম 50 সেন্টিমিটারে, কখন, যখন ব্যাটারি দুটো সিরিজ কম্বিনেশন ছিল, অর্থাৎ শ্রেণী সমবায় ছিল। তাহলে শ্রেণী সমবায় থাকলে যদি 50 সেন্টিমিটার আমরা নাল পয়েন্ট পাই, তাহলে সেই 50 সেন্টিমিটারের বিভবটা কত হবে, তাহলে সেটা আমার কি কে পোটেনশিয়াল ডিফারেন্স পার ইউনিট লেন্থ ইনটু লেন্থটা কত ছিল 50 সেন্টিমিটার। ভালো করে বুঝে নাও, কী হচ্ছে কি পোটেনশিয়াল, কী হচ্ছে অ্যাকচুয়ালি কি ভি ইকুয়াল টু ভি বাই এল। ওকে, কে ইকুয়াল টু ভি বাই এল, পোটেনশিয়াল ডিফারেন্স পার ইউনিট লেন্থ। তাহলে যখন দুটো সিরিজ কম্বিনেশন ছিল, শ্রেণী সমবায় ছিল, তখন আমরা নাল পয়েন্ট পেয়েছিলাম কত 50 সেন্টিমিটার, তাই না, 50 সেন্টিমিটার আমরা নাল পয়েন্ট পেয়েছি। তাহলে 50 সেন্টিমিটার যদি নাল পয়েন্ট পাই, সেই 50 সেন্টিমিটারের বিভবটা কত হবে। আমি সার্কিটটা ড্র করে তোমাদের বোঝাচ্ছি, দেখে নাও, সার্কিটটা ভালো করে বুঝে নাও। তারপর দেখে নাও সার্কিটটা কেমন হবে, দেখে নাও, এখানে আমার দুটো ব্যাটারি আছে, ওকে, তাহলে এখানে যে দৈর্ঘ্যটা সেটাকে আমি L1 বলছি, L1টা কত বলছে 50 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে E1 হচ্ছে E2, তাহলে E1 প্লাস E2, তাহলে এইটার কি, এটার বিভব কত হবে, তাহলে সেই বিভবটা কী হতে পারে E1 প্লাস E2 ইন্টু ইকুয়াল টু কে, কেটা ছিল কি পোটেনশিয়াল ডিফারেন্স পার ইউনিট লেন্থ, তাই না, পোটেনশিয়াল ডিফারেন্স পার ইউনিট লেন্থ, তাই না। তাহলে 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের জন্য কত বিভব, সেটা তো এই দুটোর বিভব। তাহলে বলতে হয় তাহলে বা E1 প্লাস E2 ইকুয়াল টু 50 কে। তাহলে এখান থেকে আমরা টোটাল বিভবটা পেয়ে যাচ্ছি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলছি। কেস 2টা কী বলছে দেখে নাও, কেস 2 এর ক্ষেত্রে এটা ঘুরে গেছে অপোজিট ডাইরেকশান, ওকে, কেস 2 এর ক্ষেত্রে অপোজিট ডাইরেকশান, ওকে, এইভাবে হয়ে গেছে। এখানটায় নাল পয়েন্টটা L2 ধরলাম 10 সেন্টিমিটার, এখানে 10 সেন্টিমিটার বলতে, তাহলে অর্থাৎ এখানে যে বিভব হবে বা তৈরি চলে বল E1 মাইনাস E2 ইকুয়াল টু, কারণ আমরা এখানে E1 গ্রেটার দ্যান E2 ধরেছি, ওকে, E1 গ্রেটার দ্যান E2 ধরেছি, তাহলে E1 মাইনাস E2 কে ইন্টু 10, তাহলে বলতে পারি বা E1 মাইনাস E2 ইকুয়াল টু 10 কে। তাহলে এটাকে 2, তাহলে এই দুটোকে সমাধান করে দুটোকে যোগ করে দাও, 1 প্লাস 2, 1 প্লাস 2 করো, 1 আর 2 যোগ করে দাও, যোগ করলে কত পাবো দেখে নাও, 1 আর 2 যদি আমরা যোগ করি পাবো দেখে নাও E2 কেটে যাবে, তাহলে 2E1, দেখে না 2E1 ইকুয়াল টু কত হবে দেখে না, 2E1 ইকুয়াল টু 10 প্লাস 50 কে প্লাস 10 কে, তাহলে বা E1 ইকুয়াল টু 5 আর 10 60 কে
বাই 2, তাহলে এটা কত হবে E1 ইকুয়াল টু 30K। ওকে, আর যদি দেখে নাও তাহলে এটা পেলাম বিয়োগ করে, আর যদি দেখে যে কোনো একটাতে আমি যদি E1 এর মান বসিয়ে দিই, তাহলে 1 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই কী হবে দেখে নাও। তাহলে 1 নম্বর সমীকরণটাই যদি E1 এর মান বসিয়ে দিই, E1টা কত পেলাম, তাহলে বা 30K প্লাস E2 ইকুয়াল টু 50K, তাহলে বা E2 ইকুয়াল টু 50K মাইনাস 30K, তাহলে বা E2 ইকুয়াল টু 20K। দেখে না E2 এর মান কত পেলাম আমরা, 20K, তাই না? তাহলে E1 বাই E2 কত হবে দেখে নাও। তাহলে অতএব এখানে অ্যান্সারটা কী বলে দেখে নাও, এখানে অ্যান্সারটা বলেছে কি অপশান এ, অপশান এ বলছে 3:4, অপশান বি বলছে দেখে নাও কত 3:2, অপশান সি বলছে 5:1, অপশান ডি কত বলছে দেখো 5:4। তাহলে এখানে আমরা কত পাবো দেখে নাও, তাহলে অতএব E1 বাই E2 ইকুয়াল টু E1টা কত 30K বাই 20K, কে কাটবে 0 কাটবে, তাহলে E1 to E2 ইকুয়াল 3:2। তাহলে কত আসছে দেখুন এখানে, তাহলে এখানে আমরা কত পেলাম 3:2, অর্থাৎ অপশান বি যে রাইট অ্যান্সার 3:2 হবে। তা দেখে নাও কীভাবে কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। যখন এখানে আমরা একটা পোটেনশিয়াল গ্র্যাডিয়েন্ট বা পোটেনশিয়াল ডিফারেন্স পার ইউনিট লেন্থ ধরে নিয়ে 50 দৈর্ঘ্যের জন্য কত বিভব পাবো, 10 সেন্টিমিটারের জন্য কত বিভব পাবো, সেই বিভবটা দুটোর সঙ্গে ইকুয়াল হবে। যখন সিরিজ থাকবে দুটো যোগফল, যখন অপোজিট ডাইরেকশন থাকবে তখন মাইনাস হবে। সেখান থেকে E1 E2 বের করবো, বের করার পর দুটোকে অনুপাত করলে সহজে উত্তর মিলে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট যেটা সমাধান করবো সেটা হচ্ছে কি 109 নম্বর কোশ্চেনে দেখে নাও কী বলছে, এ পোটেনশিওমিটার ওয়্যার অফ লেন্থ L অ্যান্ড এ রেজিস্ট্যান্স R are connected in a series with a battery of EMF E0, okay, and a resistance R1. An unknown EMF E is balanced at a length L of the potentiometer wire. The EMF E will be given by বলে অপশনগুলো দেখে না কী কী দিয়েছে। কোশ্চেনটা খুবই সহজ আছে, আমি ডিটেলসে তোমাদের কোশ্চেনটা বুঝিয়ে দেবো, তারপরে সমাধান করাবো। তাহলে কোশ্চেন নাম্বার 109, ওকে। অপশানগুলো কী কী দিয়ে দেখে নাও। অপশান আছে কি, প্রথম অপশানটা অপশান এ হচ্ছে কি E0L বাই ক্যাপিটাল L। অপশান বি বলছে দেখো ক্যাপিটাল L E0R, ক্যাপিটাল L E0R বাই R প্লাস R1 স্মল l। অপশান সি L E0R বাই ক্যাপিটাল L, দেখো L E0 বাই স্মল l R1। অপশান ডি কী বলছে দেখো E0R বাই নিচে কী দেখো R প্লাস স্মল R প্লাস R1 ইন্টু তারপরে দেখে নাও স্মল l বাই ক্যাপিটাল L, ওকে। তাহলে এই অপশানটা দিয়েছে দেখে নাও। কোশ্চেনটা আমি ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখে নাও। এটা নিট 2015-তে এসেছিলো। কোশ্চেনটা কী বলছে ভালো করে বুঝে নাও। কোশ্চেনটা কী বলছে, এ পোটেনশিওমিটার ওয়্যার of length L and a resistance R are connected in series with a battery of EMF E0 and a resistance R1. এর একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স R1 আছে। আর ছবিটা এখানে ড্র করছি দেখে নাও। ওকে, এটা স্মল আর, ভালো করে দেখুন কী বলেছে, এ পোটেনশিওমিটার ওয়্যার অফ লেন্থ L, টোটালটার লেন্থ কত ক্যাপিটাল L, টোটালটা হচ্ছে ক্যাপিটাল L, ওকে। লেন্থ L অ্যান্ড এ রেজিস্ট্যান্স R, তাহলে এর রেজিস্ট্যান্সটা কত স্মল r, ওকে, স্মল r রেজিস্ট্যান্স স্মল r আর কানেক্টেড ইন সিরিজ উইথ এ ব্যাটারি অফ EMF E0 অ্যান্ড এ রেজিস্ট্যান্স R1, তাহলে এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কত স্মল r1, ওকে, এটা বলে দিয়েছে, ওকে। অ্যান্ড আননোন EMF E is balanced at a length L of the potentiometer, তাহলে এখান থেকে একটা আননোন ব্যাটারি এখান থেকে কানেক্ট করা হয়েছে, যে এটাকে ব্যালেন্স করেছে কত দূরকে স্মল
স্মল এল দৈর্ঘ্যে ব্যালেন্স করেছে। ওকে, স্মল এল দৈর্ঘ্যে ব্যালেন্স করেছে। ওকে, স্মল অফ দ্য পোটেনশিওমিটার ওয়ার দ্য ইএমএফ ই উইল বি গিভেন বাই, তাহলে ই এর মান কত হবে, এই যে ইএমএফ ই আছে এর ভ্যালুটা কত সেটা বের করতে বলেছে। খুব সহজে বের করতে হবে। আমরা প্রথমে এর কারেন্টটা বের করব, টোটাল কারেন্টটা আই, এটা E0। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে সেটা কি দেখে নাও, তাহলে বলতে পারি অতএব E0 ইকুয়াল টু আই ইন্টু স্মল আর প্লাস R1, টোটাল রেজিস্ট্যান্স এটা আর এটা, তাহলে বা আই ইকুয়াল টু সেটা কি বলতে পারি, আই ইকুয়াল টু E0 বাই আর প্লাস স্মল R1। ওকে, আই প্লাস স্মল R1 এটা। এবার দেখে নাও, আমরা যদি এই যে আর রোধে স্মল আর রোধের যে ওয়্যার আছে তার যদি আমরা রেজিস্ট্যান্স বের করতে, সেটা কত হবে দেখে নাও, সেটাকে AC, এটা P দিলাম, তাহলে বলতে পারি দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস স্মল আর ইজ, সেটাকে VAB ইকুয়াল টু কত হবে দেখে নাও, আই একটু স্মল আর, তাহলে আয়ের মানটা দেখে নাও কত পেয়েছিলাম আমরা এইটা, তাহলে E0 বাই আর প্লাস R1 ইন্টু স্মল আর, তাহলে বা VAB ইকুয়াল টু E0 স্মল আর বাই আর প্লাস R1, এটাকে এক নম্বর দিলাম। তাহলে এই টোটাল যে স্মল আর রোধের যে তার আছে তার টোটাল বিভবটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা এখানে বের করবো কি স্মল এলের জন্য কত বিভবটা, এই স্মল এলের টোটাল পোটেনশিয়াল ডিফারেন্সটা কত সেটা বের করবো, সেটা তো এর বিভব হবে। তা সেটা বের করতে হলে আমাকে প্রথমে করতে হবে কি পোটেনশিয়াল গ্র্যাডিয়েন্ট বের করতে হবে, বা পোটেনশিয়াল ডিফারেন্স পার ইউনিট লেন্থ। তাহলে বলতে পারি পোটেনশিয়াল ডিফারেন্স পার ইউনিট লেন্থ, একে পোটেনশিয়াল গ্র্যাডিয়েন্টও বলে। ওকে, পোটেনশিয়াল গ্র্যাডিয়েন্টও বলে। তাহলে সেটাকে কে দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম, V বাই ক্যাপিটাল এল, কারণ টোটালটার লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে সেটা কী হবে দেখেন, E0 স্মল আর বাই আর প্লাস R1 ইন্টু ক্যাপিটাল এল। তাহলে আমরা এর পোটেনশিয়াল গ্র্যাডিয়েন্টটা বের করলাম, পোটেনশিয়াল ডিফারেন্স পার ইউনিট লেন্থ এটা বের করলাম। তার স্মল এলের জন্য পোটেনশিয়াল ডিফারেন্সটা কত হবে সেটা বের করবো। তাহলে এখানে করবো কি অতএব the potential difference for small l is কি হবে দেখে নাও, E equal to K potential difference per unit length into L, তাহলে বা E equal to K এর মান কি পেয়েছি আমি, E0 স্মল r বাই স্মল আর প্লাস স্মল R1 ইন্টু ক্যাপিটাল এল ইন্টু স্মল এল। তাহলে আমরা কোনটা পেলাম দেখে নাও, তাহলে এটা কোনটা অ্যান্সারটা কোনটা হলো দেখে নাও, এইটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এই অপশানটা দেখে নাও কী হলো, E0 R বাই আর প্লাস R1 স্মল এল বাই ক্যাপিটাল এল, অর্থাৎ অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে এখানে কীভাবে বের করলো, প্রথম আমরা পোটেনশিয়াল, মেন আমার উদ্দেশ্য পোটেনশিয়াল গ্র্যাডিয়েন্ট বের, যখনই কোনো ছোট্ট দৈর্ঘ্যের জন্য আমরা পোটেনশিয়াল বের করবো তখন পোটেনশিয়াল গ্র্যাডিয়েন্টটা বের করবো। পোটেনশিয়াল গ্র্যাডিয়েন্ট বের করতে পারলেই খুব সহজে আমরা স্মল প্রত্যেকটা ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য কতটা বিভব হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে সেই জন্য আমরা প্রথমটা স্মল আর এর সাপেক্ষে বিভবটা কত বের করলাম, ক্যাপিটাল এল এর দৈর্ঘ্যের, তাহলে এর পোটেনশিয়াল গ্র্যাডিয়েন্ট বের করলাম, তারপর ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য কত পোটেনশিয়াল হবে সেটা বের করবো। ওকে, এই স্টেপগুলো একটু ফলো রাখবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো না, 110 নম্বর কোশ্চেনটা কী বলছে, এ পোটেনশিওমিটার ওয়ার হ্যাজ লেন্থ 4 মিটার অ্যান্ড এ রেজিস্ট্যান্স 8 ওহম। The resistance that must be connected in series with the wire and an accumulator of EMF 2 volt so as to get a potential gradient 1 millivolt per semi on the wire is, তাহলে সেটা কত হবে দেখে নাও, খুবই সহজ কোশ্চেন আছে, আমি ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আগে অপশানগুলো লিখে কী কী অপশান দিয়েছে। তাহলে কোশ্চেন নাম্বার 110, ওকে, এটা নেট 2015-তে কোশ্চেনটা এসেছিল। অপশানগুলো দেখে নাও, অপশান এ
অপশান এ কী বলছে 44 ওহম, 44 ওহম। অপশান বি বলছে কত দেখানো 48 ওহম। অপশান সি বলছে দেখানো 32 ওহম। অপশান ডি সেটা কী বলছে দেখানো 40 ওহম। কোশ্চেনটা কি ডিটেলস তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখানো। এ পোটেনশিওমিটার ওয়্যার হ্যাজ লেন্থ 4 মিটার, একটা 4 মিটারের পোটেনশিওমিটার একটা ওয়্যার আছে, তার আছে, অ্যান্ড রেজিস্ট্যান্স 8 ওহম, যার রোধটা বলেছে কি 8 ওহম। একটা ওয়্যার আছে যার দৈর্ঘ্য 4 মিটার, রোধ 8 ওহম। ওকে 8 ওহম। ওকে বলেছে 8 ওহম। দ্য রেজিস্ট্যান্স দ্যাট মাস্ট বি কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য ওয়্যার, তাহলে এই ওয়্যার সঙ্গে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করা আছে। ওকে একটা কানেক্ট করা আছে, সেটা কি সিরিজ কম্বিনেশন, এখানে কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য ওয়্যার অ্যান্ড অ্যাকুমুলেটর অফ ইএমএফ 2 ভোল্ট। ওকে এর সঙ্গে একটা 2 ভোল্ট ব্যাটারিও কানেক্ট করা আছে, 2 ভোল্ট ব্যাটারিও কানেক্ট করা আছে। ওকে 2 ভোল্ট ব্যাটারি এখানে কানেক্ট করা আছে, এখানে বলেছে 2 ভোল্ট ব্যাটারি সো অ্যাজ টু গেট এ পোটেন্সিয়াল গ্রেডিয়েন্ট 1 মিলিভোল্ট পার সেমি অন দ্য ওয়্যার ইজ, তাহলে কত হবে দেখানো, তাহলে সেই রেজিস্ট্যান্সটা কত হবে অ্যাকচুয়ালি, তাহলে এটা আর ধরলাম, সেই আরটা কত হবে সেটা বের করতে বলছে। এখানে পোটেন্সিয়াল গ্রেডিয়েন্ট বলছে কে ইকুয়াল টু 1 মিলিভোল্ট পার সেমি। ওকে এখানে বলছে 1 মিলিভোল্ট পার সেমি, তাহলে এটাকে আমরা 1 মিলিভোল্ট থেকে যদি ভোল্টে কনভার্ট করি কত হবে দেখুন, কে ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মিলিভোল্ট থেকে ভোল্ট। ওকে 10 টু - 3 ভোল্ট পার সেন্টিমিটার। ওকে এখানে কত হচ্ছে 4 মিটার, তাহলে এখানে যদি মিটারে কনভার্ট করি তাহলে একটা কাজ করছে দেখে নাও, 10 টু দি পাওয়ার -3 ভোল্ট ডিভাইড বাই সেন্টিমিটার থেকে মিটারে গেলে কত হবে, সেন্টিমিটার 100 হবে, মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -2 মিটার। ওকে তাহলে কত হচ্ছে কে ইকুয়াল টু বলতে পারে কি 0.1 ভোল্ট পার মিটার। পোটেন্সিয়াল গ্রেডিয়েন্টটা দেখে নাও কত হচ্ছে 0.1 ভোল্ট পার মিটার, এটা হচ্ছে কি পোটেন্সিয়াল গ্রেডিয়েন্ট পার মিটারের জন্য। ভালো করে দেখে নাও, মিলি ভোল্টকে কনভার্ট করলাম 10 টু - 3 ভোল্ট, আর সেন্টিমিটারকে 10 টু - 2 মিটার, তাহলে কত হচ্ছে 10 টু - 1 মানে 0.1 ভোল্ট পার মিটার। এখানে দেখা তাহলে এখানে বলেছে কত 4 মিটার, 4 মিটার তার ভোল্ট কত হবে, তাহলে এর ভোল্টেজটা কত হবে, এখানে বলছে 2 ভোল্ট, এটার ভোল্টেজটা কত 2 ভোল্ট বলে দিয়েছে, তাহলে এর ভোল্টেজটা কত হবে, তার 4 মিটার তারের বিভব, দ্য ভোল্টেজ দ্য পোটেন্সিয়াল difference of 4 মিটার ওয়্যার, তাহলে কত হবে সেটাকে ভি দিলাম, V1 ইকুয়াল টু 0.1 ইন্টু 4 এত ভোল্ট, তাহলে 0.4 ভোল্ট। তাহলে এর এক ক্রসে ভোল্টেজটা পেয়ে গেছি দেখে নাও, তাহলে এর এক ক্রসে ভোল্টেজটা কত পেলাম আমরা 0.4 ভোল্ট। তাহলে কারেন্টটা কত হবে, তাহলে দ্য কারেন্ট of the wire, the current কি হবে I equal to V by R, তাহলে V কত হবে দেখেন, এটাকে আমি স্মল r ধরলাম বা এটাকে R1 ধরলাম, R1, তাহলে Vটা কত পেলাম 0.4 ডিভাইড বাই R1টা কত 8, দশমিক তুললাম, এখানে 10 বসালাম, তাহলে 4 দুগুণে 8। ওকে 4 দুগুণে 8 কত হচ্ছে দেখে নাও 1.2 মানে 0.5 বাই 10, তার হচ্ছে 0.05 অ্যাম্পিয়ার। তাহলে কত কারেন্ট প্রবাহিত হবে দেখুন 0.05 অ্যাম্পিয়ার। তাহলে দেখেন এর বিভবটা কত হবে, সহজে আমরা বলতে পারি এটা 2 - 0.4, তার হচ্ছে কি 1.6 ভোল্ট। ওকে 1.6 ভোল্ট। তাহলে কারেন্টটা দেখেন কত প্রবাহিত হচ্ছে 0.05 অ্যাম্পিয়ার। তাহলে আমরা টোটালটা কত বের করে দেখেন, তাহলে এখানে বের করতে পারি, তাহলে অতএব V2 ইকুয়াল টু I R, তাহলে বা R ইকুয়াল টু V2 বাই I, V2 মান কত 1.6 বাই এটা কত আছে 0.05, তাহলে পয়েন্ট তুলে দিলাম, এখানে 100, এখানে পয়েন্ট তুলে দিলাম, এখানে 10, 0 0 কাটো, তাহলে 5 দুগুণে 10, তাহলে R ইকুয়াল টু 16 দুগুণে কত 32, 32 ওহম। তার রেজিস্ট্যান্সটা কত হবে 32 ওহম। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও এখানে সঠিক উত্তর কী হবে অপশান সি। ওকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। খুবই সহজে হয়ে গেল। দেখে নাও প্রথমে কী দেখে নাও, আমরা প্রথমে এর রেজিস্ট্যান্স দেখে নাও, এখানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা দেখে নাও, কনসেপ্টটা ভালো করে বুঝে নাও। এখানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট দিয়েছে, তার মানে
এই তারের রেসপেক্টে বিভবটা আমি বের করব V1টা। ওকে, বের করলাম। তাহলে V1 জানি, রোধ জানি, এখান থেকে কারেন্ট কতটা প্রবাহিত হচ্ছে সেই কারেন্টটা বের করব। এখানটায় কারেন্ট কতটা প্রবাহিত হচ্ছে সেটা বের করব। যেই কারেন্ট এখান দিয়ে প্রবাহিত হবে সেই কারেন্ট এখান দিয়েও প্রবাহিত হবে, কারণ কি সিরিজ কম্বিনেশন আছে। আর একটা ইজি ব্যাপার হয়ে গেল, যদি আমরা এর ভোল্ট বের করতে হয় 0.4 ভোল্ট, তাহলে এর ভোল্টটা খুব সহজে বের করতে হবে। কী হবে, যে 2 থেকে 0.4 ভোল্ট বাদ দিয়ে দেবো, তাহলে 1.6 ভোল্ট। তাহলে এর ভোল্টেজটা পেয়ে গেছি 1.6 ভোল্ট, আর এখান থেকে ভোল্টেজ আর রেজিস্ট্যান্স থেকে কারেন্ট পেয়ে গেছি। তাহলে এই কারেন্ট, এই ভোল্টেজ ডিভাইড বাই কারেন্ট, তাহলে সেখান থেকে রেজিস্ট্যান্সটা পেয়ে যাবো। তাহলে খুব সহজে আমরা এটা নির্ণয় করতে পারি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট 111 নম্বর কোশ্চেনটা কী বলছে, এ পোটেনশিওমিটার সার্কিট has been set up for finding the internal resistance of a given cell. The main battery used across the potentiometer wire has an EMF of 2.0 volt and a negligible internal resistance. The potentiometer wire itself is 4 meter long. When the resistance are connected across the given cell has value of infinite or 9.5 ohm. The balancing length on the potentiometer wire are found to be 3 meter and 2.85 meter respectively. The value of internal resistance of the cell is. কোশ্চেনটা অনেক বড় ঘুরিয়ে ঘাড়িয়ে বলেছে, কিন্তু মেন যেটা বের করতে সেটা হচ্ছে কি, যে ব্যাটারিটা কানেক্ট করা হচ্ছে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে। যদি এক্সটার্নালি ক্যাপিটাল আর রোধ কানেক্ট করা হয় সেক্ষেত্রে কত ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে। সিম্পল দেখে নাও, অপশানটা আমি প্রথম লিখে দিচ্ছি। আর খুব সহজ কোশ্চেনটা, যত জটিল যত বড় দিয়েছে উত্তরটা তার থেকেও খুব সহজ দিয়েছে। দেখে নাও, খুব সহজে অ্যান্সারটা বের করা যাবে। কী হবে দেখে নাও, কোশ্চেন নাম্বার 111 ওকে, দেখে নাও এটা 111 নম্বর কোশ্চেন, অর্থাৎ 111 নম্বর কোশ্চেন। কোশ্চেনটা এসেছিলো দেখে নাও 2014। অপশানগুলো দেখে নাও কী বলেছে। অপশান হচ্ছে কি 0.25 ওহম, অপশান এ 0.25 ওহম। অপশান বিটা কী বলছে দেখে নাও, অপশান বি 0.95 ওহম, 0.95 ওহম। অপশান সি 0.5 ওহম। অপশান ডিটা কী বলে দেখে নাও 0.75 ওহম। কী বলে দেখে নাও, একটা আমরা জানি পোটেনশিওমিটারে ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা কি, স্মল আর ইকুয়াল টু L1 বাই L2 মাইনাস 1 ইন্টু আর, তাই না। এটা যে ফর্মুলা ছিল L1 বাই L2 মাইনাস 1, এটা হচ্ছে ফর্মুলা। বা এটাকে এইভাবেও বলা যেতে পারে আর ইকুয়াল টু L2 বাই L1 মাইনাস 1 ইন্টু আর। এক্ষেত্রে কি L1 গ্রেটার দ্যান L2, এক্ষেত্রে কি L2 গ্রেটার দ্যান L1। ওকে, আমরা যেটা ইচ্ছা ব্যবহার করতে পারি। আমরা প্রথমটাই ব্যবহার করব। এখানে ব্যালেন্সিং পয়েন্টগুলো বলে দিতে, এখানে ব্যালেন্সিং পয়েন্ট প্রথম কথা বলে দেখে না, এখানে বলে দিয়েছে কত 3 মিটার অ্যান্ড 2.85 মিটার। প্রথমে L1টা হচ্ছে কি 3 মিটার আর L2 হচ্ছে কি 2.85 মিটার। ওকে, এটা বলে দিয়েছে। তাহলে এখানে আমরা কীভাবে বের করে দেখুন, মানটা বসে দিই। আর ক্যাপিটাল আরটা কত বলে দেখুন, ক্যাপিটাল আর ইকুয়াল টু প্রথমে 9.5 ওহম বলে দিয়েছে। তো স্মল আরটা কত হবে দেখুন, তাহলে অতএব স্মল আর ইকুয়াল টু 3 বাই 2.85 মাইনাস 1 ইন্টু 9.5। তাহলে কত হচ্ছে 3 মাইনাস 2.85 বাই 2.85 ইন্টু 9.5। তাহলে বা স্মল আর ইকুয়াল টু মাইনাস করলে কত হয় দেখুন 3.00, 2.85, 5 থেকে কয় 10 5। ওকে, 8 একে 9, 9 থেকে 10 11 পয়েন্ট, তাহলে এখানে চলে গেলে 0.15। ওকে, তাহলে 3 এখানে চলে যাবে, তাহলে হচ্ছে 0.15 বাই 2.85 ইন্টু 9.5। ওকে, এটা আসছে। এবারে এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেট করলে কত আসবে দেখো, 2 পর দশমিক চলে যাবে। আচ্ছা, এটা কি 15 দিয়ে কাটাকুটি, আমি এখানটা লিখছি পাশে, আর ইকুয়াল টু 15 বাই 285 ইন্টু 9.5, পয়েন্ট তুলে দিলাম, 10 বসে দিলাম। ওকে, দেখে নাও 15 দিয়ে কাটাকুটি যাবে, 3 আর 5 দিয়ে কাটাকুটি গেলে 15 দিয়ে কাটাকুটি যাবে। তাহলে 8 10 15, তাহলে যাবে 15 দিয়ে, 15 হচ্ছে তাহলে 3 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, তাহলে 15 দিয়ে কাটাকুটি যাবে। দেখো 15 একে 15। ওকে, 15 285, 15 একে 15, 5 হাতে কয় দাও 8 3। ওকে, 5 হাতে কয় দিলে 8 3 হবে, আর 1
ওকে, এটা 5। তাহলে দেখে নাও 5 8 8 3 আর 1 এটা 5, তাহলে কত দিয়ে যাবে দেখো 15 2 30, 8 15 9, 1 5 9, 5 9 45, 5 হাতে 4 9 1 9, ওকে 9 4 13, তাহলে 9, ওকে তাহলে 19 দিয়ে, তাহলে 1 9। এবার দেখো 19 দিয়ে এটা কি কাটাকুটি যাবে? 19 দুগুণে দেখে নাও, তাহলে 195 দিয়ে যদি হয় 5 9 45, 5 থেকে 4 4 আর 5 কত 9, তাহলে 195, তাহলে কত হচ্ছে দেখে নাও কত পাচ্ছি, আর ইকুয়াল টু 5/10, তোমার হচ্ছে 0.5 ওহম, তাহলে অপশান সি ইজ এ রাইট অ্যান্সার, 0.5 ওহম। দেখে নাও কত সহজে এগুলো হয়ে গেল, তাই না? তো আসলে তুমি এটা বুঝতে পারছো, তাহলে দেখে নাও কারেন্ট ইলেকট্রিসিটির নিট বা জয়েন্ট পারপাসে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল, সমস্ত কোশ্চেনই আজকে ডিসকাস করে দিলাম। কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এরপর কোন চ্যাপ্টারটা শুরু করলে তোমাদের ভালো লাগবে সেই চ্যাপ্টারের নাম বললে সেই চ্যাপ্টারে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডিসকাস করবো। ওকে, তো অবশ্যই যদি সায়েন্স ব্যাচ চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে ফেসবুকে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।